ভাবুন এমন একটি রাজ্য যেখানে সকালে হিমালয়ের ঠান্ডা হাওয়া, দুপুরে চা বাগানের সবুজ, বিকেলে বিশ্বের বৃহত্তম বদ্বীপ আর রাতে সমুদ্রের ঢেউ। একটা রাজ্য, কিন্তু তার মধ্যে যেন পুরো ভারত লুকিয়ে আছে। এই রাজ্যের নামই পশ্চিমবঙ্গ। আজ আমরা এই রাজ্যের ভূগোল নিয়ে একটা লম্বা জার্নি করব। বসে পড়ুন, চা হাতে নিন, কারণ এই সফর একটু লম্বা হতে চলেছে। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। এর উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্ব দিকে বাংলাদেশ আর পশ্চিমে ঝাড়খণ্ড আর বিহার, উত্তর পূর্বে সিকিম আর ভুটান। মানে একটা রাজ্যের সীমানায় এত দেশ আর রাজ্য ছুঁয়ে আছে, যা সত্যি অবাক করার মতন। উত্তরে পাহাড় এবং দক্ষিণে সমুদ্র। পশ্চিমবঙ্গ যেন ন্যাচারের অল ইন ওয়ান কম্বো প্যাক। চলুন প্রথমে যাই উত্তরবঙ্গে। এখানে লুকিয়ে আছে হিমালয়ের সৌন্দর্য। দার্জিলিংয়ে নামটা শুনলেই মনে ভেসে ওঠে ঠান্ডা হাওয়া, মেঘের ভেলা আর সবুজ চা বাগান। দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উঁচুতে অবস্থিত। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভোরবেলা সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ে, তখন পুরো পাহাড়টা সোনালি হয়ে যায়। এই দৃশ্য দেখার জন্য মানুষ হাজার মাইল পাড়ি দিয়ে আসে। দার্জিলিংয়ের পাশেই আছে কালিম্পং। এই জায়গাটা পাহাড়ি, কিন্তু একটু অন্যরকম শান্ত। এখানে পুরনো মনস্ট্রি আছে ফুলের বাগান। কালিম্পং একসময় তিব্বত আর ভারতের মধ্যে ব্যবসার একটা বড় রাস্তা ছিল। আজও এখানে সেই পুরনো সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। এবার চলুন যাই ডুয়ার্সে। ডুয়ার্স মানে হলো দরজা, হিমালয় থেকে সমতলে নামার দরজা এটা। এখানে ঘন ফরেস্ট আছে চা বাগান আর আছে বন্যপ্রাণী। জলদাপাড়া আর গরুমারা জাতীয় উদ্যান এখানে অবস্থিত। এই জঙ্গলে দেখা মেলে এক শিংওয়ালা গন্ডার। হাতির পাল রাস্তা পার হয় আর মানুষ গাড়ি থামিয়ে অপেক্ষা করে। প্রকৃতি এখানে নিজের নিয়মে চলে, মানুষের নয়। চা বাগানের কথা বললে একটা মজার কথা বলি। এখানে চা বাগান এতই বেশি যে মনে হবে পাহাড়ও সকালে এক কাপ চা না খেয়ে কাজ শুরু করে না। দার্জিলিংয়ের চা সারা পৃথিবীতে বিখ্যাত। এই চায়ের বিশেষত্ব হলো এর গন্ধ আর স্বাদ। উচ্চতা, ঠান্ডা আবহাওয়া আর কুয়াশা মিলে এই চায়ের বিশেষ রকম তৈরি করে, যা অন্য কোথাও পাওয়া যায় না। উত্তরবঙ্গের নদী আর জঙ্গল একসাথে মিলে একটা সুন্দর ইকোসিস্টেম তৈরি করেছে। তিস্তা নদী এখান থেকেই বয়ে চলে। পাহাড় থেকে নেমে আসে এই নদী, সমতলে গিয়ে চওড়া হয়ে যায়। নদীর দুপাশে সবুজ বন আর তার মধ্যে দিয়ে বয়ে চলে জল। দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই হাতে এঁকেছে এই ছবি। এবার আমরা নেমে আসি সমতলে, মধ্যবঙ্গ বা কেন্দ্রীয় সমভূমি। এখানেই আছে গঙ্গার সমভূমি। এই মাটি এতই উর্বর যে এখানে বছরে 2 থেকে 3 বার ফসল ফলানো যায়। ধান, পাট, সবজি এবং সবকিছু এখানে খুবই ভালো জন্মায়। বাংলার মানুষ প্রধান খাদ্য হলো ভাত, আর এই ভাতের বেশিরভাগ যোগান আসে এই সমভূমি থেকেই। এই এলাকায় বহু মানুষ বাস করে, গ্রামের পর গ্রাম, ক্ষেতের পর ক্ষেত, আর তার মাঝে ছোট ছোট নদী। এই জায়গার এগ্রিকালচার পুরো রাজ্যের অর্থনীতির একটা বড় অংশ চালায়। বর্ধমান, হুগলি এবং নদিয়ার মতন জেলাগুলি ধান উৎপাদনে খুবই এগিয়ে। এই কারণে পশ্চিমবঙ্গকে অনেকে বলে বাংলার শস্য ভাণ্ডার। চলুন এবার যাই দক্ষিণবঙ্গে। এখানেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, মানে ডেল্টা অঞ্চল। গঙ্গা আর ব্রহ্মপুত্র নদী যখন সমুদ্রে মিশে যায়, তখন তারা তৈরি করে অসংখ্য ছোট ছোট নদী আর বদ্বীপ। এই পুরো অঞ্চলটাই সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবন শুধু একটা জায়গা নয়, এটা একটি বিস্ময়। সুন্দরবনে আছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এই বন এমন এক জায়গায় জন্মায় যেখানে নদীর মিঠা জল আর সমুদ্রের নোনা জল একসাথে মেশে। এই গাছগুলোর শিকড় মাটির উপরে বেরিয়ে থাকে, দেখতে অনেকটা হাতের আঙুলের মতন মনে হয়। এই বিশেষ গঠনের কারণেই এই গাছ নোনা জলে বেঁচে থাকতে পারে। এই জঙ্গলেই থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানকার বাঘ সাঁতার কাটতে পারে, এমনকি নদী পার হয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলে যায়। এই বাঘ দেখতে সুন্দর, কিন্তু এখানকার মানুষের কাছে এই বাঘ একই সাথে ভয়ের আর শ্রদ্ধার প্রতীক।
সুন্দরবনের মানুষ জঙ্গলের দেবী বনবিবির পূজা করে, যাতে তারা নিরাপদে থাকতে পারে। সুন্দরবনের পরে আছে বঙ্গোপসাগর। এই সমুদ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় তৈরি করেছে। এই সমুদ্রের ঢেউ যেমন সুন্দর, তেমনি মাঝে মাঝে ভয়ঙ্করও হতে পারে। ঘূর্ণিঝড় প্রায়ই এই উপকূলকে আঘাত হানে, কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ বন এই ঝড় থেকে অনেকটাই রক্ষা করে ভেতরের এলাকাকে। প্রকৃতি নিজেই নিজের প্রতিরক্ষা তৈরি করে রেখেছে। এবার একটু নদীদের নিয়ে কথা বলি। পশ্চিমবঙ্গের নদী এতই বেশি, মনে হবে জলও বুঝি নিজের ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। গঙ্গা এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এটা হিমালয় থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। গঙ্গা যখন পশ্চিমবঙ্গে ঢোকে, তখন এর একটি শাখা তৈরি হয়, যার নাম হলো হুগলি নদী। এই হুগলি নদীর তীরেই গড়ে উঠেছে কলকাতা শহর। তিস্তা নদীর কথা আগেই বলেছি, এটা সিকিম থেকে নেমে এসে উত্তরবঙ্গে সবুজ করে তুলেছে। দামোদর নদীও খুবই গুরুত্বপূর্ণ। এই নদীকে একসময় বলা হতো বাংলার দুঃখ, কারণ এটা প্রায়ই বন্যা তৈরি করত। কিন্তু এখন এর উপর থেকে বাঁধ তৈরি হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনেও সাহায্য করে। মহানন্দা নদী উত্তরবঙ্গের আরেকটা গুরুত্বপূর্ণ নদী, যা মালদা আর দিনাজপুর এলাকাকে উর্বর করে তুলেছে। এই নদীগুলি শুধু জল দেয় না, এরা মানুষের জীবিকা, কৃষি আর পরিবহনের মূল ভিত্তি। হাজার হাজার বছর ধরে এই নদীর তীরেই মানুষ বসতি করেছে। নদী মানেই জীবন, আর পশ্চিমবঙ্গের জীবন এই নদীর সাথেই জড়িয়ে আছে। এখন ক্লাইমেট নিয়ে একটু কথা বলা যাক। পশ্চিমবঙ্গের আবহাওয়া তিনটে জায়গায় তিন রকম। উত্তরবঙ্গের পাহাড়ে ঠান্ডা, মধ্যবঙ্গে গরম আর আর্দ্র, আর দক্ষিণবঙ্গের সমুদ্রের কারণে একটু ভেজা আবহাওয়া। কিন্তু পুরো রাজ্যই মনসুনের প্রভাব খুব বেশি। জুন মাস থেকে বৃষ্টি শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলে। এই বৃষ্টি কৃষির প্রধান ভরসা। বর্ষাকালে যখন আকাশে কালো মেঘ ঢেকে যায় আর প্রথম বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে, তখন এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। এই গন্ধ বাংলার মানুষের কাছে খুবই চেনা এবং খুবই প্রিয়। এই বৃষ্টি ধানের ক্ষেত ভরিয়ে তোলে, নদী ভরিয়ে তোলে, আর গোটা রাজ্যকে সবুজ করে তোলে। কৃষির কথা যখন এলোই, তখন বলি এখানে কি কি চাষ হয়। ধান তো আছেই, এছাড়াও পাট, চা, আলু আর নানান রকমের সবজি চাষ হয়। পশ্চিমবঙ্গে পাট উৎপাদনে ভারতের প্রথম স্থান আছে। এই পাট থেকে তৈরি হয় বস্তা, দড়ি আর নানান রকমের জিনিস। মাটির নিচে ন্যাচারাল রিসোর্সও কিছু আছে, যেমন কয়লা। আসানসোল আর দুর্গাপুর এলাকায় কয়লার খনি আছে, যা শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার একটু বায়োডাইভার্সিটি নিয়ে কথা বলা যাক। পশ্চিমবঙ্গের মতন ছোট একটা রাজ্যে এত রকমের প্রাণী আর গাছপালা পাওয়া যায়, যা সত্যি অবাক করার মতন। পাহাড়ে আছে লাল পান্ডা, তুষার চিতা, সমতলে আছে হাতি এবং হরিণ, আর সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির আর নানান রকমের পাখি। একটাই রাজ্যে পাহাড়ের প্রাণী থেকে সমুদ্রের প্রাণী সব একসাথেই পাওয়া যায়। এটা সত্যি একটা প্রাকৃতিক বিস্ময়। এবার চলুন একটু ট্যুরিজম নিয়ে কথা বলা যাক। পশ্চিমবঙ্গে বেড়ানোর জায়গা অভাব নেই। দার্জিলিং তো আছেই, পাহাড় প্রেমীদের জন্য স্বর্গ, এবং ডুয়ার্সে যারা জঙ্গল আর বন্যপ্রাণী দেখতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট। কলকাতা শহর তার নিজের একটা আলাদা আইডেন্টিটি নিয়ে দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল আর পুরনো ট্রাম, সব মিলিয়ে কলকাতা একটা অন্যরকম শহর। সুন্দরবনে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা নৌকো করে জঙ্গলে ঘুরে দেখতে পারেন, আর যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য আছে দীঘা। দীঘার সমুদ্র সৈকত অনেক মানুষের প্রিয় জায়গা, বিশেষ করে যারা কলকাতা থেকে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান। এই ট্যুরিজম শুধু আনন্দের জিনিস না, এটা রাজ্যের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে। হাজার হাজার মানুষ এই পর্যটন শিল্পের সাথে যুক্ত। হোটেলে, গাড়ি, খাবারের দোকান সব কিছুই এই পর্যটকদের ওপর নির্ভর করে। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই রাজ্যের ইকোনমি আর জিওগ্রাফি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। উত্তরবঙ্গে পাহাড় থেকে চা আসে, নদী থেকে জল আসে, যা কৃষি বাঁচায়। দক্ষিণের সমুদ্র বন্দর তৈরি করার সুযোগ দেয়। কলকাতা বন্দর ভারতের অন্যতম পুরনো আর গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দরের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের ব্যবসা চলে। মানে এই রাজ্যের ভূগোলই ঠিক করে দিয়েছে এই রাজ্যে অর্থনীতি কিভাবে চলবে। এবার চলুন কিছু মজার জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস জেনে নিই। প্রথমত, সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন।
দ্বিতীয়ত, দার্জিলিং চা পৃথিবীর একমাত্র চা যার নিজস্ব জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন আছে, মানে অন্য কোথাও এই নাম ব্যবহার করা যায় না। তৃতীয়ত, কাঞ্চনজঙ্ঘা ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। চতুর্থ, হুগলি নদীর ওপর হাওড়া ব্রিজ বিশ্বের সবচেয়ে ব্যস্ত ব্রিজগুলির মধ্যে একটি। পঞ্চমত, পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব দেখা যায় কিছু জেলায়। ষষ্ঠম হলো সুন্দরবনের বাঘ, পৃথিবীর একমাত্র বাঘ যারা নিয়মিত সাঁতার কাটে আর সমুদ্রের নোনা জল সহ্য করতে পারে। সপ্তমত, তিস্তা নদী সিকিম থেকে শুরু হয়ে অনেকটা পথ পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। অষ্টমত হলো দামোদর নদীর ওপর দিয়ে তৈরি বাঁধ ভারতের প্রথম বড় মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্টের একটা। নবমত, পশ্চিমবঙ্গের একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র থাকার কারণে এখানে প্রায় সব রকমের ক্লাইমেট জোন পাওয়া যায়। দশমত, কলকাতা শহর একসময় সম্পূর্ণ ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, আর এর পেছনেও কারণ ছিল হুগলি নদীর অবস্থান। এতক্ষণ আমরা যা দেখলাম তা আসলে একটা পুরো দেশের ছোট্ট সংস্কৃতি। পাহাড়, সমতল এবং নদী, জঙ্গল, সমুদ্র সব একসাথে মিলেই একটি রাজ্য তৈরি হয়েছে। এটা সত্যিই বিরল। পৃথিবীতে খুব কম জায়গায় আছে যেখানে এত বৈচিত্র্য এত কম জায়গার মধ্যে দেখা যায়। পশ্চিমবঙ্গের এই ভূগোল শুধু একটা মানচিত্রের অংশ নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবনের গল্প। পাহাড়ের চা বাগানে কাজ করে মানুষ, সমতলে কৃষক এবং সুন্দরবনে মৎস্যজীবী সবাই এই ভূগোলের সাথে বেঁচে আছে, এই ভূগোলের সাথে লড়াই করছে আর এই ভূগোলকে ভালোবাসছে। যখন আপনি দার্জিলিংয়ের ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকাবেন বা সুন্দরবনের নৌকায় বসে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাবেন, তখন বুঝবেন এই রাজ্য শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এই রাজ্য আপনাকে শেখায় প্রকৃতি কতটা বৈচিত্র্যময় হতে পারে, আর মানুষ কিভাবে সেই প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচতে পারে। পশ্চিমবঙ্গ শুধু একটা রাজ্যের নাম না, এটা একটা যাত্রা যেখানে হিমালয়ের বরফ থেকে শুরু করে বঙ্গোপসাগরের ঢেউ পর্যন্ত সব কিছুই একসাথে গাঁথা যায়। আর এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় প্রকৃতি যখন এত বৈচিত্র্যময় হতে পারে, তখন আমাদেরও উচিত সেই বৈচিত্র্যকে সম্মান করা, ভালোবাসা আর রক্ষা করা। কারণ এই মাটি, এই নদী এবং এই পাহাড়, এই সমুদ্র সবই হারিয়ে গেলে আর কখনো ফেরত পাওয়া যাবে না।